আপনি বলেন। আচ্ছা, এখানে আমার কাছে মনে হয়েছে যে প্রশ্ন আপনি ৩ টা করেছেন আসলে। একটা প্রশ্ন আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা, এটা একটা ইস্যু, আলাদা ইস্যু হতে পারে। রাইট। সেকেন্ড যে ইস্যুটা সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রস্তুতি, থার্ড হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল। আমি এভাবেই জিনিসটাকে একটু ভাগ করে নিলাম আসলে। প্রথমত হচ্ছে যে আম আপনি যদি এইভাবে কল্পনা করেন আরকি যে একটা দেশ কোথায় দাঁড়িয়ে আছে? একটা দেশ, আমরা ক্লাস 8 বা 9 এ একটা ইংলিশ ফর টুডে আমাদের তখন ইংরেজি বইয়ের নাম ছিল। এটা একেবারে ৯০ দশকের গোড়ার দিকের ঘটনা। ৮০ দশকের শেষেও এই একই সিলেবাস গুলো ছিল আসলে। এই যে 86 এর সিলেবাসই আমরা পড়েছি। সেখানে একটা কবিতা আমরা পড়েছিলাম যে একটা দেশের জাস্টিস সিস্টেমটা এমন যে সেখানে আম আম কবিতাটা আমার নামটা মনে নাই আসলে। খুব বিখ্যাত কবিতা। এটা কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর কবিতা মনে হয়। এরকম সেটা একটি হচ্ছে যে ওই যে একটা কবিতা। জাস্টিসের যে আপনার ব্লাইন্ড জাস্টিসের যেই ভাস্কর্যটি রয়েছে সেটি ভাঙা ছিল এবং তার অ্যারোটা ছিল ভাঙা এবং ওইটার ভেতরেই বাসা বাঁধছিল পাখি বা হোয়াটএভার। মানে ওই ভাঙাটা দিয়ে জাস্টিস সিস্টেমটা কতটা ভাঙা সেটা ওই সময়টাতে বোঝানো হয়েছিল। একজন সম্ভবত দেশপ্রেমিক দেশে ফিরেছিল, সেইটার উপজীব্য ধরে ওই কবিতাটা সম্ভবত হয়েছিল। আমি কবির নামও ভুল বলে থাকতে পারি, কবিতার নাম তো বললামই না, কিন্তু যারা আমার এই কথাটা শুনেছেন তারা অনেকেই মনে করতে পারবেন। আমার স্মরণ শক্তি ইদানিং খুব কমে যাচ্ছে। আচ্ছা, এই কবিতাটার কথা এই কারণে বললাম যে যখনই আপনি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা, মানে নিজ দেশে তাকে ফিরতে হয়, কাকে ফিরতে হয়? যার পিতা এই দেশ স্বাধীন করে দিয়েছে। এই দেশের রূপকার যার পিতা, যার নেতৃত্বে, মানে অর্থাৎ সাধারণ জনগণের নেতা তো তিনি ছিলেন, যার নেতৃত্বে এই দেশ স্বাধিকার পেয়েছে, মুক্তিযুদ্ধ বলেন, মানে মানে গোটা আন্দোলনটা, এই দেশের মুক্তি সংগ্রামের গোটা আন্দোলনটা যাকে ধরে হয়েছে, তার কন্যা দেশে ফিরবে কিনা এইটা নিয়ে আজকে 2026 সালে, আজকে কত তারিখ, আজকে 24 বা 25 জুলাই, আমাদের দুজনকে এটা নিয়ে আলাপ করতে হচ্ছে। এতে এতে করেই আপনি একটা দেশ কি অবস্থার মধ্যে আছে সেটা আপনাকে বুঝতে হবে। প্রথমত হচ্ছে এইটা আমার এই কথাটা এই কারণে আমি আপনাকে বলে দিলাম যে দেশের অবস্থাটা আপনাকে জানানো প্রয়োজন বলে আমার কাছে মনে হয়, রূপক অর্থে বা মেটাফোর যেটাই বলি না কেন। সেকেন্ড ব্যাপার হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কতটা প্রস্তুত, এবং আপনি আরেকটা কথা বলেছেন প্রশ্ন করবার সময় যে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে নানান ধরনের অপবাদ দেওয়া হয়। আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে সেসব সুনির্দিষ্ট অপবাদের দু একটা শুনবো এবং আমরা আলোচনাও করবো। প্রথমে আমি এটা বলে নেই যে বাংলাদেশ আওয়ামী লীগ কোন ফেরেশতাদের দল না। আমরা যারা এই দলের অনুরাগী সমর্থক, আমরা কখনো দাবি করি না যে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটা ফেরেশতাদের দল, একটা ইউটোপিয়ান পার্টি, যেই পার্টি আসলে কোনো ভুল থাকতে পারে না, এই পার্টি সবকিছুই ভালো, সবকিছুই তার কাজ সঠিক হয়েছে, এমন আমরা কখনো দাবি করাও উচিত না। এর কারণ হচ্ছে ৭৭ বছরের পুরনো একটি দল, এই দল তার চলার পথে অনেক ধরনের সিদ্ধান্ত নিয়েছে, এই দল তার চলার পথে অনেক ঘোষণা দিয়েছে, অনেক কাজ করেছে। তার যে ফুল জার্নি, মানে তার টোটাল জার্নিটাকে আপনি যদি আমরা আইনের ভাষাতে একটা কথা বলি যে আপনি বিভাজন করে দেখবেন, মানে আলাদা আলাদা করে দেখবেন নাকি আইসোলেশনে দেখবেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের জার্নিটাকে খুবই আইসোলেশনে দেখতে চাই, অর্থাৎ একত্রে আমি জিনিসটাকে দেখতে চাই। যেমন আমাদের হোম অফিসের কিছু ইন্টারেস্টিং ভাষা আছে, সেখানে আমি প্রয়োগ করলাম ইংল্যান্ডের। এই জার্নিটাতে বাংলাদেশ আওয়ামী লীগের ভুলভ্রান্তি থাকবে, সেগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারবো এবং করা উচিত। আমাদের নিজেদের ঋদ্ধ হওয়ার জন্য, আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য, আমাদের ভুলগুলো, আমাদের যে ভালো কাজগুলো সেটা আরো কত ভালো হতে পারে সেটাও আলোচনা করা, অর্থাৎ খারাপ তো আলোচনা করবোই, ভালোটাও আলোচনা করা, সেটাকেও সমালোচনাতে বিদ্ধ করে সামনে আগানো, এগুলো সবকিছুই প্রয়োজন। আমি মনে করি এই দলটাকে যদি আমি আইসোলেশনে দেখি, পুরো অ্যাজ এ হোল দেখি, তাহলে আমাদের দল সম্পূর্ণভাবে প্রস্তুত। আমাদের দলের কাঠামোগত, আমাদের দলের ধরেন আক্রমণগত গত ২ বছরে প্রচুর সমস্যা আছে। আমাদের ৪-৫ লক্ষ কর্মী জেলে গেছে, জামিন হয়েছে, আমাদের এখনো প্রায় ১-১৫০ আমাদের সংসদ সদস্য কারাগারে রয়েছে। তারপরে অনেক সংসদ সদস্য নানান জায়গাতে তারা অবস্থানে রয়েছেন, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রায় এখনো পর্যন্ত হিসাবে বলছে ৩৫০ উপরে মানুষ জেলেই মৃত্যু হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের। ছাত্রলীগের উপরে বিশেষ করে বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ, আমি যাকে প্রাণ ভোমরা বলি, সেই ছাত্রলীগের কর্মীদের উপরে যে কি ভয়ঙ্কর অত্যাচার হয়েছে এটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। অনেকেই মকারি করেছে। গত ২ বছরে আমরা টেলিগ্রাম যে চ্যানেলটি আছে সেখানে আমরা প্রচুর বৈঠক করেছি, মিটিং করেছি। ইনফ্যাক্ট আজকেও কয়েকটা প্রোগ্রামে আমার দাওয়াত ছিল, আমি নানান কারণেই সেখানে যেতে পারিনি। সবকিছু মিলিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু গত ২ বছরে, মানে আমি খালি অবাক হয়ে দেখলাম যে এই দলটা, এই দলের তৃণমূল, ধরেন আমি নিজেকে বলবো যে এলিট শ্রেণীরই আমি প্রতিনিধি করি। আমি ধরেন যদি নিজেকে এটা সমালোচনার সুর আসলে, যে আমি যদি নিজেকে ওই অর্থে আমি ধরি, তাহলে এই দলের আমি কেউ না আসলে। এই দলের কেউ না। এই দলের কেউ কারা জানেন? ওই খেতে যারা ফসল ফলায়, যাদের মাটিতে সোদা মাটির গন্ধ লেগে আছে, অর্থাৎ ধান বুনছে, ওই কৃষক, ও আপনাকে সারাক্ষণ বঙ্গবন্ধু, জাতির জনক এগুলো আপনাকে আলোচনা করবে না। সে সময় মতো মুক্তিযুদ্ধও করেছিল, সময় মতো সে আওয়ামী লীগের পক্ষেও দাঁড়াবে। ওই তার পায়ে দেখবেন, লক্ষ্য করে দেখবেন,
তার পায়ে মাটি লেগে আছে। যখন 21শে অগাস্টে তারেক রহমানের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা হলো, ওই পরে থাকা স্যান্ডেল গুলা দেখবেন। আমাদের দেখার চোখ থাকার প্রয়োজন, স্যান্ডেল গুলা দেখবেন। ওইখানে ওই অনেক দামি দামি বুট জুতা ওগুলো আপনি পাবেন না, আপনি চপ্পল পাবেন। আপনি যে লক্ষ্য করেন ওখানে দেখবেন ওই পাভেল ভাইয়ের তোলা মানে বেশ কিছু ছবি আছে এবং আরো সাংবাদিকদের তোলা অনেক ছবি পাওয়া যায় 21শে অগাস্টের, সেখানে আপনি চপ্পল দেখবেন। আমরা যেগুলো পন্সে স্যান্ডেল বলি সেগুলো দেখবেন আপনি। অর্থাৎ সেই মিটিং এ সেই জায়গাতে এসেছিল সাধারণ নগণ্য মানুষেরা, সেখানে দামি দামি জুতার ছড়াছড়িও দেখবেন না, কিছুই দেখবেন না। আমি এসব খুব অবজার্ভ করি। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে মাটির মাটির মানুষের দল, একেবারে তৃণমূল, একেবারে যারা ধরেন কি বলবো এই দেশের প্রান্তিক মানুষের মনের দল। সুতরাং সেই জায়গা থেকে যদি বলি, আজকে আমি ভিডিও দেখছিলাম, আমি আপনাকে এরকম মানে প্রচুর ভিডিও দেখাতে পারি যেখানে মানুষ বলছে যে মানুষ পায়ে ধরে শেখ হাসিনাকে নিয়ে আসবে। এখন আমরা মোটর বাইকই চালাতে পারি না, মোটর বাইক ছিনতাই করে নিয়ে যায় যদি টাকা না পায়। আমাদের সামনে ছিনতাই হচ্ছে প্রতিদিন, আমরা এখন চিন্তা করি আজকে কয়টা ছিনতাই কি মোকাবেলা করবো, এরকম রিকশাওয়ালা এগুলা বলছে। সেই জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে মানুষের আস্থা যেভাবে বাড়ছে এবং গত 2 বছরেও আমরা মোটামুটি ভাবে যেভাবে টিকেছিলাম। আপনাকে একটা কথা বলি, এই তারিখটা হচ্ছে 4ই অক্টোবর 2025, গত বছরের কথা কি বা নভেম্বর হবে। আমি তখন জিনিভাতে একটা কনফারেন্স শেষ করে বের হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ওই ওই সময়টাতে কি একটা কারণে তিনি তখন তার সাথে আমার কথা হচ্ছিল, আপা তখন একটা কথা বললেন যে তুমি কি জানো যে চাঁপাইনবাবগঞ্জে ওই যে আপনি ছবিটা দেখাচ্ছেন, দেখেছেন, ছবি দেখলেই বোঝা যায়। তো ওইখানে তিনি আমাকে একটা কথা বলছেন যে চাঁপাইনবাবগঞ্জে আজকে কিভাবে আমাদের উপর আক্রমণ হয়েছে তুমি সেটা দেখেছো? আমি বললাম যে আপা আমি তো কনফারেন্সের রুমের মধ্যে ছিলাম সারাদিনই, আমি ওটা লক্ষ্য করতে পারিনি। তো বললো যে তুমি দেখো, খোঁজ নিয়ে দেখো। তখন তিনি আমাকে ইন্টারেস্টিং গল্প বললেন যে সেখানে প্রচুর বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। তো তিনি তখন নির্দেশ দিলেন তার অন্যান্য নেতাকর্মীদের যাদের অবস্থা একটু ভালো অন্যান্য অঞ্চল বা বিভিন্ন জায়গা থেকে, এই তোমরা কে কোথায় আছো, চাঁপাইনবাবগঞ্জে এটা হয়েছে, তোমরা এগুলো প্রত্যেকে যাদের যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে একটু দেখবে। তো তিনি বললেন যে আমি খবর পেলাম কিছুক্ষণের মধ্যেই তাদের সবার ব্যাপারে মোটামুটি ব্যবস্থা নেওয়া, লিস্ট নেওয়ার এগুলো হয়েছে। তো তিনি তার যে ল্যান্ডমার্ক মন্তব্যটি করলেন, যেটা আমার বহু বছর মনে থাকবে, মানে আমি তো মনে থাকবে আসলে, যে তুমি জানো যে এই দলটি কেন টিকে থাকবে? এই কারণে টিকে থাকবে, এই দলটাকে নিঃশেষ করা যাবে না, কারণ এটা আওয়ামী লীগ। এই দলটা অনেকটা ওই যে ডাইনোসররা বিলুপ্ত হয়ে যায়, বলেন আরশোলা আপনার টিকে টিকে থাকে। আমরা নিজেদেরকে ছোটই মনে করি, আমরা নিজেদেরকে খুব বড় বাগাড়ম্বর করি না, ছোটই মনে করি। টিকে আমরা 77 বছর ধরেই আছি। আমাদের উপর দিয়ে মুসলিম লীগ বলেন, পাকিস্তানের পিপলস পার্টি বলেন, কত কিছুর অত্যাচার হলো, কত রকমের অত্যাচার হলো। মুক্তিযুদ্ধে খুঁজেছে কাদের? পাকিস্তানি হানাদাররা, এই আর্মিরা, ঘরে ঘরে হিন্দু এবং কোথায় জয় বাংলা বা আওয়ামী লীগের লোকেরা আছে। প্রথমে তো এই দুটো ক্রাইটেরিয়া ছিল, সাধারণ মানুষদেরকে হত্যা করেছি। সুতরাং আপনার যে এই প্রশ্ন, সেখানে যে আমি 3টা ভাগ করলাম, আমি প্রথমে তো বঙ্গবন্ধুর কন্যার দেশে ফিরতে হবে সেটা নিয়ে বিষয় প্রকাশ করেছি, এটাই দেশের অবস্থাটা প্রকাশ করে। সেকেন্ড, আওয়ামী লীগের কাঠামোগত অবস্থাটা আপনাকে আমি বলার একটু চেষ্টা করলাম উদাহরণ দিয়ে। দেখেন, আমাদের দলে মনোমালিন্য আছে, মতৈক্য আছে, দ্বিমত আছে। অনেকেই এটাকে মনে করে হচ্ছে যে আমাদের দলে মনে হয় অনেক ধরনের প্রবলেম আছে। আমি আপনাকে একটা কথা বলি, আপনি বুঝবেন। জামাত ইসলামের একটা নেতাকে বা একটা কর্মীকে, সে আপনার পাশে বসে গত 16 বছর ছিল, বনরুটি আর চা খাচ্ছে আপনার সাথে বসে বসে এই চায়ের দোকানে, আপনি টের পেয়েছেন এটা এটা শিবিরের কর্মী? আমি এখন আসলে লাইভে বলবো না, আমি এমন কিছু মানুষকে চিনি যারা আমাকে 6 তারিখে ধমক পর্যন্ত দিয়েছে যে আল্লাহ যাতে আমাকে হেদায়েত করে, এইভাবে আমাকে দিয়েছে। আমার আত্মীয়ের মধ্যেই পড়ে। এখন বলবো না, ভবিষ্যৎ আসুক, এদেরকে তখন দেখা যাবে। তো এই যে ছেলে আমাকে হেদায়েতের কথা বলেছে, সেই হেদায়েতওয়ালা বছরের পর বছর আমার পাশে ছিল, ঘুরেছে, আমি কোনোদিন টেরই পাইনি যে সে শিবির করত। তো এই কথাটা কেন বললাম জানেন? কারণ শিবিরের একটা ছেলেকে আপনি যদি বলেন তুই সারাদিন চেঙ্গি দিয়ে বসে থাকবি, তুই সারাদিন কানে ধরবি, ও আপনাকে প্রশ্ন করবে না যে যে কেন আমি সারাদিন কানে ধরবো, কেন আমি সারাদিন চেঙ্গি দিয়ে বসে থাকবো। ওর কথা হচ্ছে ওকে অর্ডার দিয়েছে, ও শুনতে হবে। ওইটাকে একটা যুদ্ধক্ষেত্র মনে করে। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের বা আমি বলবো বামপন্থী যারা পার্টি আছে, এদেরও একটা টেন্ডেন্সি আছে প্রশ্ন করার। নিজের দলের নেতাদেরকেও তারা প্রশ্ন করে, প্রশ্নবিদ্ধ করে। এটাকে আমি ভালো চর্চা বলি, আবার ইন সাম কনটেক্সট এটাকে আমি একটু দুর্বলতাও মনে করি। কারণ যুদ্ধক্ষেত্রে কিন্তু ওই জামাতি স্টাইলেই আপনার আনুগত্যের কিছু প্রয়োজন রয়েছে। তারপরেও আমি অ্যাপ্রিসিয়েট করি এই কারণে, কারণ আমাদের দলের মানুষরা ধরেন আমাদের একজন নেতা বললো এটা করতে হবে, আমাদের একেবারে ক্ষুদ্র একজন কর্মী, ক্ষুদ্র কর্মী বলতে বুঝাচ্ছি ধরেন প্রান্তিক শ্রেণীর, ছোট, বয়সে কম, প্রাজ্ঞ একজন রাজনীতিবিদের সামনে বললো যে স্যার বা লিডার আমি এটা কেন করবো, প্রশ্ন করে বসলো। তো জামাত ইসলামীতে আপনি এটা দেখবেন না। জামাতের বড় হুজুর যা বলেছে, হ্যাঁ এটা কাউরে বলা যাবে না, এটা বলে আল্লাহ গুনাহ দিবে, হ্যাঁ ওই টাইপের ঘটনা আর কি, যেগুলো নিয়ে আমরা হয়তো আলোচনা করবো। তো আলটিমেটলি যেটা হয়েছে, সেই কারণে আমাদের নিজেদের কর্মীদের সাথেও দলের যেই নেতা রয়েছে তাদের অনেক সময় মতের পার্থক্য হয়। এর মানে এই না যে আওয়ামী লীগ প্রস্তুত না, আওয়ামী লীগের মধ্যে সমস্যা রয়েছে। এটা হচ্ছে মিডল ভাগ আপনার প্রশ্নের। আর লাস্ট ভাগ যেটা রয়েছে সেইটা স্ট্র্যাটেজিগত ব্যাপার বা আমাদের কর্মীদের যা অবস্থা। দেখেন, আমি আপনাকে একটা কল্পনা করতে বলি বা একটা জিনিসের দিকে একটু নজর দিতে বলি। গত 2 বছর আমি বাংলাদেশ আওয়ামী লীগকে কতটা মিস করেছি আমি জানি না, কিন্তু আমি মিস করেছি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার কাছে মনে হয় যে
বাংলাদেশ আওয়ামী লীগের নাম পরিবর্তন হয়ে যদি ধরেন বাংলাদেশ XYZ হয়, আমার কাছে শেখ হাসিনা মানিয়ে আওয়ামী লীগ, আমার কাছে বঙ্গবন্ধু মানিয়ে আওয়ামী লীগ। আমি জানি না যে আমার এই কথা কে কিভাবে নিবে। আপা হয়তো বা শুনলে বলবো যে না, পার্টি আলাদা ভাবে এটাকে করতে হবে, আপা হয়তো পছন্দ করবে না আমার কথাটা, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার এই যুদ্ধ নেত্রীর জন্য যুদ্ধ, আমার এই যুদ্ধটা বঙ্গবন্ধুর জন্য যুদ্ধ, আমার এই যুদ্ধটা মুক্তিযুদ্ধের জন্য যুদ্ধ। বিশ্বাস করেন, আমি গত 2 বছরে যদি আপনি আমাকে বলেন যে আপনি আওয়ামী লীগ পার্টিকে মিস করেছেন নাকি নেত্রীকে মিস করেছেন, আমি আসলে প্রতিশোধটা নিতে চাই নেত্রীর উপরে যে অন্যায় হয়েছে সেটার। প্রতিশোধের মানে এইভাবে ধরবেন না যে আমি কাউকে মারতে চাই, কাটতে চাই, অর্থাৎ আমি এইটার পাল্টা যেই কাজটা করা দরকার সেটা করতে চাই নেত্রীর জন্য। তো আমার কাছে নেত্রী দল এর 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 একটা দীর্ঘ, একদিন বলবেন যে আমরা কেন খুবই মানে পার্টি ওয়েতে আমরা এত আবেগী কেন, সেটা একদিন আলোচনা করা যাবে আপনার সাথে। এটার একটা বড় ধরনের ফিলোসফিক্যাল জায়গা আছে, অ্যাসপেক্ট আছে। ফলে আমার কাছে মনে হয় যে আমাদের কর্মীদেরকে যদি আপনি একটু জিজ্ঞেস করেন, যে দেখবেন একজনের সাথে আরেকজনের নানান ধরনের মতদ্বৈততা থাকতে পারে, সমস্যা থাকতে পারে। ইনফ্যাক্ট আপনি অনলাইনেও দেখেছেন, তো অনলাইনের ভেতরেও আপনি কাউকে জিজ্ঞেস করেন যে শেখ হাসিনার প্রশ্নে আপনি এক কিনা, উত্তর হচ্ছে অবশ্যই। ধরেন আমি আর আপনি একজন আরেকজনকে দেখলে মেরে ফেলবো টাইপের অবস্থা তৈরি হয়েছে। আমাদের সামনে এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাঁড়ালেন, কিসের আমাদের মধ্যে আমরা অ্যাটলিস্ট প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য দুজন কোলাকুলি করবো। মানে আপনাকে আমি বুঝাইতে পারলাম ব্যাপারটা? একদম বুঝতে পেরেছি। আপনি মনে করে দেখেন যে অনলাইনে আমার পিছনে লেগে থাকে কারা। ধরেন একটা আপনি মনে মনে কল্পনা করেন, নাম বলার দরকার নেই। আমি নিশ্চিত যে প্রধানমন্ত্রী যদি সামনে এসে দাঁড়া বলে, এই তোরা দুজনকে কোলাকুলি করবি আজকে সারাদিন, আমার ধরেন আমরা তাই করবো, ওই প্রশ্ন করবো না। কারণ হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে আছে, শুধু এইটাকে কল্পনা করে আমরা 32 ভুলতে চেয়েছি। আমরা এইটাকে কল্পনা করে গত 2টা বছর আমরা দাঁতে দাঁত চেপে আমরা আল্লাহর কাছে এইটা প্রার্থনা করেছি, আল্লাহকে এইটা বলেছি যে আল্লাহ আপনি আমাদের অনেক কিছু নিয়েছেন হয়তোবা, কিন্তু আমাদের যে প্রাণ ভ্রমরা, আমাদের যে নেত্রী, আমরা যার সোল আমাদের সোল, নেত্রী তিনি আছেন, 2 নেত্রী আসলে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ছোট আপা, এই বঙ্গবন্ধু 2 কন্যা বেঁচে আছেন। এইটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। আমরা 32-এর যে কষ্ট, যে বেদনা, সেই বেদনা তো শুধু আওয়ামী লীগের লোকদের একক বেদনা না। আপনি রুমিন ফারহানা আপার কথাই চিন্তা করেন না কেন? হ্যাঁ, রুমিন ফারহানা আপার আমি একই ইনস্টিটিউশনে পড়তাম, উনি আমার সিনিয়র ছিলেন। উনার আব্বা অলিয়াহাদ আপনি জানেন, ভেরি মাচ ক্রিটিক্যাল অ্যাবাউট আওয়ামী লীগ ছিলেন, একসময় আওয়ামী লীগ তিনি নিজেও করতেন, বঙ্গবন্ধুর অত্যন্ত বিশ্বস্ত সহচর ছিলেন। যা কোনো না কোনো কারণে তিনি পরবর্তী সময় আওয়ামী লীগ করেননি, অন্য পার্টি করেছেন, হোয়াট এভার। কিন্তু আজকে রুমিন আপাও যখন একটা মানে একেবারে বিএনপি থেকে মুক্ত হলেন, তখন তো তিনি অনেক কথা বলতে পারেন যেটা আগে বলতে পারতেন না। তিনি বলেছেন যে 32 কেন ভাঙতে হলো। অর্থাৎ এই বেদনাটা এন্ড অফ দ্য ডেতে কিন্তু আমি আমার কাছে কেন জানি মনে হয় কি জানেন, এই যে বিএনপির সিনিয়র যে লিডার গুলো আছে তাদেরকে যদি আপনি বলেন যে আপনি নির্ভয়ে বলেন, আপনাকে কেউ কিছু বলবে না, আমি নিশ্চিত বিএনপির সিনিয়র লিডারদের অ্যাটলিস্ট 40 জন 50 জন বলবে আসলে 32 ভাঙার ব্যাপারটা আমরাও নিতে পারিনি। কারণ এক সময় তো সিনিয়র লিডারদের কথা যদি চিন্তা করেন, আপনি মেজর হাফিজ থেকে শুরু করে মঈন খান, আমি জানি না আব্দুল্লাহ নোমান সাহেব বেঁচে আছেন কিনা, তারপরে বিএনপির সিনিয়র যে লিডারদের কথা আপনি মনে করতে পারেন এই মুহূর্তে প্রথম সারির, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকেও যদি আপনি জিজ্ঞেস করেন আলাদাভাবে, আমি একজন নেতা আছে, লিডার আছে, আমি নাম বলবো না, থাক এটা অন্য আরেকদিন বলা যাবে। এটা ভেরি ইমোশনাল একটা গল্প, খুবই ইমোশনাল গল্প, যে রাজনীতির আড়ালে কিন্তু অনেক শ্রদ্ধাবোধের গল্প আছে, যেটা আমি একদিন শোনাবো আপনাদেরকে, এটা আজকে বলবো না। তো এরকম কিন্তু অনেক লিডার আছে বিএনপির, অনেক সিনিয়র, যে আপনি মির্জা আব্বাসের কথা বলেন, আমি যাদের নাম মনে আসে তাদেরকে আড়ালে জিজ্ঞেস করেন, বলেন যে এগুলো কোনোদিনই বাইরে যাবে না, তারাও কিন্তু 32 নিয়ে দুঃখ প্রকাশ করবে। সবাই একটা দুঃখ আছে, কারণ এখান থেকে তো 62-র শিক্ষা আন্দোলন বলেন, 66-র 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, তারপরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাটা এই বাড়ি থেকে হয়েছে আসলে। সমস্ত পরিকল্পনা, নিউক্লিয়াস বলেন, ছাত্রলীগ বলেন, ওই সময় তো আসলে বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরেই সমস্ত কিছু রচিত হয়েছে। এমনকি ন্যাপ গঠিত হওয়ার পরেও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনি সিং বলেন, কমরেড ফরহাদ বলেন, আপনি যাদের কথাই বলেন না কেন, এই বাড়িতে কার পা পড়েনি? হ্যাঁ, মেনন ভাই বলেন, ইনু ভাই বলেন, যেটাই বলেন না কেন। সুতরাং এই কষ্টটা আমরা ভুলেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলে। সো আপনি প্রশ্ন করেছেন ছোট, কিন্তু এটাকে যে আমি রাবারের মতো টেনে টেনে লম্বা করলাম, এটা সারমর্মটা হচ্ছে এমন টিটু ভাই, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন, এইটার জন্য অবশ্যই কিছু পরিকল্পনার প্রয়োজন আছে, সেটা হয়তোবা আমাদের আছেও, সেগুলো নিয়ে আমি প্রকাশ্যে কথা বলবো না, বলতে চাইও না, বলার প্রয়োজন মনে করি না আসলে। আমার কাছে যে জিনিসটা জরুরি মনে হয় সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেকে যে উচ্চতাতে নিয়ে গেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা আনবিলিভেবল। গত 2 বছরে আমাদের রাজনীতি কাকে নিয়ে আবর্তিত হয়েছে? সমালোচকদের রাজনীতি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে। তিনি কত খারাপ সেই আলোচনাগুলোতেই তারা করেছে, এই রাজাকারের বাচ্চারা তো এগুলোই আলোচনা করেছে, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরা বলছে আমরা শেষ হয়ে গেছি, সে হয়ে গেছি, ওরা বুঝতেও পারছে না আসলে আমাদের অনুধাবনের কারণেও আমাদেরও অনেক প্রবলেম হয়েছে। আমরা যখন ক্ষমতায় ছিলাম আমরাও অনেক সময় আমাদের অনুধাবনের সমস্যা হয়েছে। আসলে জানি না ক্ষমতাতে থাকলে মনে হচ্ছে অনুধাবনের প্রবলেম হয়। তো যাই হোক, এদের অনুধাবনে সিরিয়াস রকমের প্রবলেম হচ্ছে। ওরা জানে না যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা পার্টি, এটা আদর্শিক পার্টি। আপনি বিএনপিতে যান, বিএনপির কোন একটা নেতার আপনি জিজ্ঞেস করেন
দেখবেন নারায়ণগঞ্জের একটা ছেলে বলেছে আমি একটা তুক্ষুর নেতা, দেখছেন না একটা ভিডিও দেখেছেন? আমি হইলাম গিয়া ওই এলাকার তুক্ষুর নেতা, শুনেছেন এভাবে বলেছে। বিএনপিতে এরকম প্রচুর তুক্ষুর নেতা আছে যাদেরকে আপনি জিজ্ঞেস করলে তারা বলতেই পারবে না বিএনপির আদর্শ কোনটা। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদেরকে জিজ্ঞেস করেন, কর্মীদেরকে জিজ্ঞেস করেন, একদম আপনাকে একেবারে মানে হরহর করে তারা চারটা নীতি বলে দিবে আপনাকে। সে বলে দিবে তারা কিসের জন্য লড়াই করে। আর কিছু বলতে পারুক আর না পারুক, বলতে পারবে মুক্তিযুদ্ধের জন্য লড়াই করি, এইটা বলতে পারবে। তো আপনি মুক্তিযুদ্ধের মতো বড় গ্রাউন্ড কভার করতে পারলে আপনার আদর্শের আর দরকার কি, অন্য দরকার কি আদর্শের? সুতরাং আমরা প্রস্তুত রয়েছি, আমাদের যা হবে আমাদের জীবন। আমরা তো আসলে অনেকটা, যখন বলা হচ্ছে যে গোলাম আজমের বাংলায় কি আওয়ামী লীগের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর ঠাঁই নাই, শেখ মুজিবের ঠাঁই নাই, এগুলো যখন বলছে তখন তো ভাই জীবিত থেকেও মারা গেছি। যখন বলছে নিজামের বাংলা, গোলাম আজমের বাংলা, কাদের মোল্লার বাংলা, কিংবা ওই যে জিন্না টুপি মাথায় দিয়ে ওই জাদুঘরের সামনের গেটের সামনে বলছে যে কি কাদের তেরা খুনসে ইনকিলাব আয়া হ্যাঁ, মানে কাদের রক্ত ধরে, কাদের মোল্লার রক্ত ধরে বিপ্লব এসেছে, আজাদি এসেছে, তাই তো? এগুলো যখন তারা আওড়েছে বলেছে, তখন আসলে আপনি আসলে আত্মিকভাবে তো আপনি মারা গেছেন। মানে আমরা যারা ধরেন দল করি, দলের অনুরাগী আছি, তারা তো ধরেন একটা সংগ্রাম, একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছি এই দেশে। তো যারা এই দেশের সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত সম্প্রদায় বা প্রান্তিক লেভেলের যারা আছে, যারা রাজনৈতিকভাবে কখনো সম্পৃক্ত হয়নি কিন্তু মুক্তিযুদ্ধ যাদের মাথার মণি হয়ে তাজ হয়েছিল, তাদের তো আত্মিক মৃত্যু ঘটেছে, তারা তো মারা গেছে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী আসলে যদি আমাকে বুলেটের সামনে পড়ে মারা যেতেও হয় বা জেলে টর্চারে মরেও যেতে হয়, ওটা তো শারীরিক মৃত্যু হবে। আপনি একটা বই আমি আপনাকে পড়তে বলবো, দুটো বই আমি আপনাকে পড়তে বলবো, যদিও এই লোকটাকে এখন আমি আর পছন্দ করি না, মানে এই চরিত্রটাকে, কর্নেল তাহেরকে নিয়ে দুটো বই। কর্নেল তাহের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সম্পূর্ণভাবে জড়িত ছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে কি হবে এইটার পুরো প্ল্যান হচ্ছে তার করা। এইটা আপনি খন্দকার আব্দুর রশিদ, বঙ্গবন্ধুর যে অন্যতম খুনি, তার যেই পুরো সাক্ষাৎকারটা আছে জিল্লুর রহমানের সাথে দিয়েছে, এইটা পড়লেই, এটা শুনলেই আপনি বুঝবেন। তো কর্নেল তাহেরকে যখন জিয়াউর রহমান ফাঁসিতে ঝোলায়, তার দুটো বর্ণনা আমি দুটো বইতে পড়েছি। একটা বই আপনি পড়বেন, বিবি বিশ্বাস নামে একটা বই আছে, বিভীষিকাময় দিনগুলো, বইটা আমি পুরোটা শেষ করতে পারিনি, শুধু কর্নেল তাহের অংশটা আমি পড়েছি। আর আরেকটা বই আছে ক্রাচের কর্নেল, এটা শাহাদুজ্জামানের বই। তো কর্নেল তাহের একটা কথা, মৃত্যুর আগে তাকে তিনি গোসল দিলেন, গোসল করলেন, তারপর তিনি প্রচুর চা খেলেন এবং সিগারেট একটার পর একটা তিনি সিগারেট ধরাচ্ছিলেন, এবং তিনি একটু ওই কয়েদিদেরকে বললেন যে আমি একটু মুক্ত বাতাসে কিছুক্ষণ বসতে চাই। তো তিনি তখন একটা চেয়ারে তিনি বসলেন, অনেকক্ষণ আকাশের দিকে তিনি তাকিয়েছিলেন, মুক্ত বাতাস নিলেন। তাকে অনেকবার তওবা করতে বলা হয়েছে, মাফ চাইতে বলা হয়েছে, তিনি বলেন আমি কোনো অন্যায় করিনি, ফলে আমি তওবা করবো না, এগুলো তিনি নানান ধরনের কথাবার্তা বলেছেন। তিনি তাকে তখন ওই ধরে নিয়ে যাওয়ার কথা, তো সেনাবাহিনীর একটা লোক বলেছে যে তার কয়েদির পোশাক পরানো হলো না কেন, তিনি তখন নর্মাল পোশাকই পরেছিলেন আর কি, তার ফ্যামিলি থেকে আনা পোশাক। তো কয়েদিরা তখন বলেছে আপনাদের তো অনেক কথাই শুনলাম, সামরিক অফিসারকে বলেছে, একটা আজকের কথাটা না হয় নাই শুনলাম। তো কর্নেল তাহের মৃত্যুর আগ পর্যন্ত তার কাছে মনে হয়েছিল তার আত্মার মৃত্যু হয়ে গেছে। আসলে আমি যদিও বলি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরিকল্পনার সাথে সাথেই তার মৃত্যু হয়েছে, বঙ্গবন্ধুর তাকে কিনা করেছে, তার এই পঙ্গুত্বকে, তার সেনাবাহিনী থেকে অবসরের পরে তাকে চাকরি দিয়েছে, চাকরি করেছে, যাই হোক। তার এমনকি তার এখন তো তার ভাইও আওয়ামী লীগের এমপি হয়েছে, এমনকি তার ভাই যে আনোয়ার হোসেন, আমি জানি না, একটা বই আমি রিসেন্টলি পড়েছি, এটা হচ্ছে সফা আমার কথা কইবে পাখি, আহমেদ সফাকে নিয়ে একটা বই লিখেছে মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদের ওই বইয়ের শেষের দিকে দেখবেন এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিসি ছিল আনোয়ার, হ্যাঁ ব্ল্যাক আনোয়ার যেটা আর কি, আনোয়ার হোসেন। এই আনোয়ার হোসেন ফ্রিডম পার্টির হয়ে ট্রেনিংও নিয়েছিল লিবিয়াতে, এইটা ওই বইয়ের ভিতরে লেখা আছে, আমার কথা কইবে পাখি বইটার নাম। তো যাই হোক, সেই কর্নেল তাহেরের ফ্যামিলিকেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ হিসেবে নানান ভাবে বা আওয়ামী লীগ দেখেছে, যদিও এটা এখন প্রকাশিত হয়েছে, আগে তো আসলে এত ক্লিয়ার ভাবে আসেও নাই যে তাহের কতটুকু জড়িত ছিল। 5ই আগস্টের পরে এটা এত পরিষ্কার ভাবে এসেছে। তো আমি এই গল্পটা এই কারণে আপনাকে বললাম যে কর্নেল তাহেরও বলেছিল যে তার আত্মার মৃত্যু তো হয়ে গেছে, তার শারীরিক মৃত্যু হলে কি আসবে যাবে। সে বলেছে যে মুক্তিযুদ্ধের সময় আমার একটা পা উড়ে গেছে, ওই সময় তো মারা যেতে পারতাম। আমি যদি কর্নেল তাহেরকে বঙ্গবন্ধুর খুনির ওই সাইডটা বা পরিকল্পনার সাইডটা বাদ দেই, তাহলে আমি এই উদাহরণটা আমি আপনাকে দিয়েছি। তো আলটিমেটলি ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে কি জানেন, সেটা হচ্ছে দেখেন আমাদের চোখের সামনে 32 ভেঙেছে, এই যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভেঙেছে, এটা কেন ভাঙলো? বঙ্গবন্ধু খারাপ বোঝা গেল, শেখ হাসিনা খারাপ বোঝা গেল, ঠিক আছে, আমরা সব খারাপ। তো হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দোষটা কি? আমি গতকালকে আমাকে একজন বলেছে যে সাভারে যে আর্মির যেই ঘাঁটিটা আছে সাভারে, সেটার সামনে একটা মুক্তিযুদ্ধের ভাস্কর্য রাখা ছিল, সেটা সরিয়ে ফেলা হয়েছে। একজন আমাকে এই তথ্যটা দিল। আমি সাথে সাথে আমার এক ছোট ভাই আছে কলকাতাতে, শামীম, সাভারের ছেলে, শামীমকে আমি বললাম শামীম আপনি একটু লোক পাঠান তো, দ্রুত একটু দেখে আসেন তো সচক্ষে এবং ভিডিও করে আনতে বলেন। তো আমাকে ও 10 মিনিট 20 মিনিটের মধ্যে আমাকে জানালো যে ভাই ওই ভাস্কর্য তো এখন আর নাই। তো ওইটা কি দোষ করেছে? তো আপনি চোখের সামনে এই দেশের মুক্তিযুদ্ধকে, মুরালগুলোকে ভেঙে ফেলেছে, তারপরে আজহারের মতো যে খুনের রাজাকার, সেই রাজাকার আপনার শাহবাগে গিয়ে সে ভাষণ দিয়েছে, সংসদে বসে আছে, হ্যাঁ, যতগুলো রাজাকার আছে, যেমন মতিউর রহমান নিজামী রাজাকার, নাজিব মোমেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, তারপরে এরকম অনেকেই আছে, যদিও
হুমায়ুন কাদের চৌধুরীর ছেলেটার কথাটা একটু ইন্টারেস্টিং। সে 32 নাম্বার নিয়ে দেখলাম প্রতিবাদ করেছে, নানান করেছে, ভেরি ইন্টারেস্টিং এদের কিছু কিছু কথাবার্তা। হোয়াট এভার ইট ইজ, আপনার চোখের সামনে তো এই ঘটনাগুলো ঘটেছে, আপনার চোখের সামনে তো মুক্তিযুদ্ধকে শেষ করে দিয়েছে। আপনি কি করতে পেরেছেন? আর্থিকভাবে আপনার মৃত্যু হয়নি? বুকে হাত দিয়ে বলেন, আমার সামনে বলতে হবে না, বাসাতে গিয়ে চিন্তা করে দেখেন নিজুম ভাই যে বলেছে আমার আত্মার মৃত্যু ঘটেছে কিনা, কি করেছে। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে বোম দিয়ে সব পুরা দেয় এদেরকে। পেরেছি? পারেনি তো, শুধু ভেবেছি কেবল। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী দেশে গেলে এটা জনারণ্যে পরিণত হবে, এবং এখানে বাধা দিতে আসলে কি হবে এটা শাসক গোষ্ঠী এখনো বুঝতে পারছে না। কি আপনাকে বলবো, সরি অনেক সময় নিয়ে নিলাম। ধান ভানতে শিবের না, গীত গাইলাম। চিন্তা না, এটা খুব বরং আরো বলে অনেক ভালো করেছেন। অনেক হয়তো আমার যে প্রশ্নগুলো আমি পরে করতাম তার উত্তরও আমি পেয়ে গেছি। নিজুম ভাই, আমি ব্যক্তিগত একটি স্মৃতি আপনার সাথে শেয়ার করতে চাই। হ্যাঁ। আপনি আমাকে এই 5 আগস্টের আগেও আপনার আমার পরিচয় ছিল, আমরা দুজনকে চিনতাম। আমি আপনাকে চিনতাম 2009 থেকে, যখন আমরা ব্লগিং শুরু করলাম। রাইট রাইট। তো আমি 2 বছর আগে শুরু করেছি, আপনি সম্ভবত যে আমার ব্লগটা ফলো করেছিলেন আর কি। রাইট। আমার ব্লগিং লাইফটা শুরু হয় 2006 এর শেষের থেকে। আচ্ছা, তো নিজুম ভাই, যেদিন আমি দেখলাম যে 32 নাম্বার ভাঙা হলো, আমি ফেসবুকে ঘোষণা দিলাম যে আমার কোনোদিন রাজনীতি করার কোনো ইচ্ছা ছিল না। আমি আজকে থেকে সাইফুল বাতেন টিটু ঘোষণা দিলাম, আমি আওয়ামী লীগ আমাকে গ্রহণ করুক চাই না করুক, আমি আজকে থেকে একজন আওয়ামী লীগের কর্মী। এবং আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় গিয়ে যেদিন শেখ হাসিনা শপথ নেবে, ওই শপথের যখন শেষ, তখন আমার আওয়ামী লীগ করা শেষ। তারপরে আমি কি করবো না করবো সেটি আমার পার্সোনাল ব্যাপার। যেদিন শেখ হাসিনা শপথ নেবেন, আওয়ামী লীগ শপথ নিবে, আওয়ামী লীগ সরকার গঠন করবে, সেদিন সেই পর্যন্ত আমি আমার এই কাজ, অর্থাৎ আওয়ামী লীগ, আমি একদম পরিষ্কার করে বলি, আওয়ামী লীগকে ফেরানোর কাজটি আমাকে করতে হবে। কারণ 32 নাম্বার, আমি কোনোভাবেই আওয়ামী লীগের সাথে 32 নাম্বারের সম্পর্ক একটা জায়গায়, সেটি হচ্ছে বঙ্গবন্ধু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, উনি দেশের রূপকার, উনি ধানমন্ডি 32 হচ্ছে বাংলাদেশকে যদি আমরা একটি শিশুর সাথে কল্পনা করি, তার সূতিকাগার। এ ব্যাপারে কোনো সন্দেহ আমার মনে হয়, মানে জামাতের লোকেরও এই ব্যাপারে সন্দেহ নেই, জামাতের লোকের নেই, কারোই কোনো সন্দেহ নেই। রাজনৈতিক ঘাটতারামির কারণে অন্য কথা বলতে পারে, বাট মানে এটা নিয়ে সন্দেহ কারণ নেই। হ্যাঁ, সেখানে তুমি যখন হাত দিয়েছো, তখন তুমি আমার মায়ের উদরে হাত দিয়েছো, যেখানে আমার জন্ম। পরিষ্কার, শেষ, ফুল স্টপ। নিজুম ভাই, আমি এখন একটু ক্রিটিক্যাল কথা বলবো। এই জায়গাতে আমার একটু আপনাকে বলা যাচ্ছে, আমি মনে হয় এটা দর্শকদের উদ্দেশ্যেই বলা উচিত। আমি খুবই আনফরচুনেট একটা জায়গাতে, বা আমরা খুবই আনফরচুনেট যে পলিটিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগকে আমি যতটা, আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থককে আমি যতটা ঋদ্ধ মনে করি, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কর্মীদের আচরণ আমাকে কষ্ট দেয়। যেমন ধরেন আপনার পিছনে মাঝখানে আপনাকে প্রবলভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছে যে আপনি আওয়ামী লীগের সমালোচনা করেছেন, আপনি ওই স্টুডেন্টদেরকে আপনি সমর্থন করেছেন এরকম ভাবে। আমি কিন্তু আপনার এই ফিরে আসাটাকে, আপনি আজকে যে কথা বললেন, এই যে আজকে আপনি জনসমক্ষে প্রকাশ্যে যে কথাটা বললেন, আমি কিন্তু এই মানুষটাকে চিনি, এই মানুষগুলোকে চিনি যারা ওই সময়টাতে বিভ্রান্ত হয়েছে বা মনে করেছে তার প্রতিবাদ করা প্রয়োজন, কিন্তু তার বুকের ভেতরে বঙ্গবন্ধু মুছে যায়নি। মানে দেখেন, অনেক ধরনের ক্যারেক্টার আছে, ক্যারেক্টারাইজেশন করা যেতে পারে। কিছু মানুষ আছে যারা ধরেন আওয়ামী লীগের প্রবল সমালোচনা করেছে বটে, কিন্তু তারা তাদের মূল স্তম্ভগুলো থেকে কখনো সরে যায়নি। আপনার মতো এরকম অনেকগুলো মানুষকে আমি কিন্তু চিনি। আমি আমার দলের সমর্থকদেরকে একটা কথা সবসময় বোঝাই, দেখো এই মানুষগুলোকে তুমি দলের সাধারণ সম্পাদক করতে যাচ্ছ না, তুমি এই মানুষগুলোকে এমন কিছু করতে যাচ্ছ না যে তোমার কাঠামোগত ভাবে তুমি নিজেকে হুমকি সেগুলো মনে করছো। এই মানুষগুলো কিন্তু ট্রুলি মুক্তিযুদ্ধের পক্ষের। তাদের বিবেচনার জায়গাতে তারা কিছু সিদ্ধান্ত নেয় যেটার সাথে তুমি একমত হতে পারো না বটে, কিন্তু তোমার যে বেসিক বা তোমার যে মূল, তোমার যে গোড়া, অর্থাৎ মুক্তিযুদ্ধ, ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র, তারপরে এই যে বেসিক এই জায়গাগুলো, বঙ্গবন্ধু, এই জায়গাগুলো কিন্তু তোমার মতোই তাদের শক্ত। তো আপনাদের মতো মানুষগুলোকে যখন ধরেন নানান ধরনের কথাবার্তা বলে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় এবং বিদ্ধ করা হয়, যেমন ধরেন আমি একজনের নাম একবার উল্লেখ করেই বলবো, আমাদের সুলতানা আপা, সুলতানা রহমান, তিনি টক শো পরিচালনা করতেন। তাকে যে নোংরামোটা হলো বা করা হলো, যারা করলো, খেয়াল করে দেখেন সুলতানা আপার প্রোগ্রামটা কিন্তু সুলতানা আপা করছে না। আমি ফোন দিয়ে জিজ্ঞেস করেছি, বলছে ভাই মন ভেঙে গেছে, আর নিজের এই প্রোগ্রাম করতে গিয়ে নিজের সময় দিতে হতো, সংসার, তারপরে আমার 2টা ঘন্টা, তো আমার 2টা ঘন্টা কাজ করলে কিছু ডলার আসবে, আমার তো পেটটা চলবে, পেটের কথা বাদ দিয়ে তো দেশের জন্য করছিলাম। ভাই আপনাদের এসব গালিগালাজে, আপনাদের এসব নোংরামিতে আর টিকতে পারলাম না, ভাই বাদ দেন, মাফ করেন, মাফও চাই, দোয়াও চাই। এখনো কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে তাদের ভালোবাসা একটুও কমেনি। অভিমান করে কি হলো, আড়ালে চলে গেল। ক্ষতি হলো কার? আমাদের ক্ষতি হলো। সুলতানা রহমান তো এককভাবে
5ই অগাস্টের আগে তিনি যদি সমালোচনা করেও থাকেন, 5ই অগাস্টের পরে তিনি তো ফাইটটা দিয়েছেন। যে আমি বারবারই বলেছি যে যেই মানুষগুলো তাদের ভুলগুলো অনুধাবন করেছে না ভাই, আমরা আমাদের অনেক ভুল বুঝতে পারি না যে এই 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 জায়গাটাতে আমার ভুল হয়েছে সমর্থনটা, আমরা তাদেরকে দূরে ঠেলে দিয়েছি। ফলে আপনার ওই কথাটার সাথে আমাকে সম্পূরকভাবে এই কথাটা লাগাতেই হলো। এই কারণে হলো কারণ আক্রমণটা আপনার উপরেও এসেছে। সরি, আপনি আর এরপরে কি একটা বলতে চাচ্ছিলেন, আমি আপনাকে বাধা দিয়েছি। নো প্রবলেম। নিঝুম ভাই, আমি একটু ক্রিটিক্যাল কথা বলবো। সেটি হচ্ছে আমার এই চ্যানেল থেকে আমি মাসে একটা লাইভ করি, যে লাইভটিতে আমি সরাসরি তৃণমূলের আওয়ামী লীগের কর্মীদের, নেতা কর্মীদের আমি যুক্ত করি। এবং আপনি এখানে খেয়াল করবেন যে আমার এখানকার যে দর্শক রয়েছে, দর্শক শ্রোতা রয়েছে, তার মধ্যে 99% একদম তৃণমূলের নেতা কর্মী। আমার কাছে মনে হয়েছে যে তৃণমূলের নেতাকর্মীদের সাথে 5 আগস্টের পরে এক্সেপ্ট শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা ছাড়া যারা রয়েছে, তাদের সাথে একটা অল্প হলেও একটা দূরত্ব তৈরি হয়েছে। এবং এক ধরনের এই তৃণমূলের কর্মীরা, আমি বিরাগ ভাজন শব্দটা ব্যবহার করব, বিরাগ ভাজন হয়েছে। খানিকটা অভিমান, খানিকটা রাগ, খানিকটা ক্ষোভ, কিন্তু তাদের অবিচল আস্থা যার প্রতি, তার নাম একটাই, শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া এই মুহূর্তে কোনো কারণ তারা নিতে শুনতে চাচ্ছে না। এমনকি কিছু এরকম শব্দ ব্যবহার করেছে, আমি কোনো নেতার নাম নেব না, যে অমুকের নাম যদি অমুক যদি সামনে আসে পিটায় মেরা ফেলবো। আপনি তো ভদ্রভাবে কথা বললেন, আমি এর থেকেও ভয়ঙ্কর শুনেছি। হ্যাঁ, এর থেকেও ভয়ঙ্কর শব্দ আছে, মানে যেগুলো হয়তো আমার মানে কমিউনিটি স্ট্যান্ডার্ডে আটকে যাব। তো এটি কি আসলে আপনি সংকট মনে করেন, নাকি নতুন নেতৃত্বের উত্থান? মানে নেতৃত্ব বলতে আমি বোঝাচ্ছি, ধরেন কথার কথা, পিরোজপুর জেলা। আমি আপনাকে এই প্রসঙ্গে আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমি তারিখটা আপনাকে বলি 2রা জুন। আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গটা আমাকে আনতে হলো, কারণ উত্তর তো উনার পক্ষ থেকে আসবে। আমি নেতৃত্ব প্রসঙ্গে ধরেন উনার সাথে একটা কথাবার্তা শুরু করেছিলাম যে আপা ব্লা 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 ব্লা, আমি এটা বলবো না কি বলেছি। উনি তখন বলেছে যে এই বিপদেই ফুল ফুটতে দাও, এই বিপদ থেকে নেতৃত্ব বের হয়ে আসবে। বলে যে তুমি লক্ষ্য করে দেখবে যে এই সংকট আমাদের অনেক নেতাদের জন্ম দিবে, ভবিষ্যতের নেতাদেরকে জন্ম দেবে। উনি অসম্ভব রকমের বিদুষী এবং বুদ্ধিমান এবং খুবই, বিলিভ মি টিটু ভাই, আপনি প্রধানমন্ত্রীকে কিভাবে ট্রান্সলেট করেন বা অনুবাদ করেন দূর থেকে আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গত 2টা বছর, না আমি এটা বলতে পারবো যে আমার লাইফটাকে তিনি পূর্ণ করেছেন। হ্যাঁ, যে এই 2টা বছর ওনার সাথে আমার কথা বলা, ওনার 2টা বছর ওনার সাথে আমার ইন্টারাকশন, কমিউনিকেশন এতটুকু বুঝিয়েছে যে কেন তিনি আসলে বঙ্গবন্ধুর কন্যা আসলে কেমন হওয়া উচিত, বা বঙ্গবন্ধুর কন্যা আসলে কি গুণ নিয়ে জন্মান সেটাই। তিনি এতটা প্রজ্ঞাবান একজন মানুষ, অনেক কথা তিনি আকার ইঙ্গিতে বলেন, অনেক কথা তিনি মেটাফরিক বলেন, অনেক কথা, প্রচুর কথা তিনি রূপক অর্থে বলেন, যেটা আমাদের বুঝতে বহুদিন সময় লাগে। দেখেন, নেতৃত্বের সংকট আছে, আমি জানি যে অনেক এলাকার অনেক নেতা। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাকে অনেকে প্রশ্ন করেছে আপনাকে সেম নেতা দিয়ে তাহলে চলবেন কিনা, এইভাবেই কি আপনাদের দল চলবে কিনা। দেখেন, আপা কিন্তু একটা ঘোষণা দিয়ে দিয়েছে কমিটিগুলো করার জন্য। কমিটিটা যখন হয়েছে তখনও কিন্তু অনেকেই পদত্যাগ করেছে, অনেকেই কষ্ট পেয়েছে। আসলে জানেন, উনি গত 2 বছর কিন্তু এই কমিটি, তারপরে আপনি দেখেন যে আমরা এতদিন ধরে বলেছি যে একটা মুখপাত্র দেওয়ার জন্য বলেছি না, আমরা অনেক কিছুই ওনাকে বলেছি, উনি কিন্তু চুপ ছিলেন বা হোয়াটএভার, ওইটা ওইভাবে সাংগঠনিক ভাবে সামনে আপনি একক ব্যক্তিকে দেখেন নাই। একক ব্যক্তিকে না দেখার ফলে কি হয়েছে বলেন তো, শত ব্যক্তিকে আপনি দেখেছেন। কারণ হয়েছে প্রত্যেকেই নিজেকে নিজের মতো আওয়ামী লীগ নিয়ে নিজের মতো করে দলটাকে সামনে নিয়ে গেছে। আপনি এই ট্যাকটিক্সটা বুঝতে পেরেছেন? আচ্ছা, অনেকেই আমাকে 5ই অগাস্টের পরে চিনেছে, দেখেইনি বা এর আগে দেখেনি। আপনারা যারা অনেক পুরাতন মানুষ তারা তো চেনেন। আমরা বলেছি, আমার মতো এরকম অসংখ্য মানুষ কথাবার্তা বলেছে, আমরা সামনে এসেছি, বলেছি। সুতরাং ব্যাপারটা কি জানেন, ব্যাপারটা হয়েছে এরকম যে এই সংকট অবস্থাতে কোনো ড্রাস্টিক চেঞ্জ নেওয়ার মতো, আমরা যাদের বিরুদ্ধে কথা আছে, অভিযোগ আছে, দল কাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বা তাদেরকে সরানোর তো একটা রাস্তা বা সরাবে, সেগুলো কখন, যখন দল একটা জায়গাতে যাবে। এখন তো ভাই যুদ্ধ তারাও করছে যাদের ব্যাপারে অভিযোগ আসছে। ধরা যাক এক্স নামে একটা অঞ্চল আছে বা ওয়াই নামে একটা অঞ্চল আছে, সেই অঞ্চলে একজন এমপি আছে, সেই এমপিকে তৃণমূলের লোকেরা দেখতে পারে না। এখন 5ই অগাস্টের পরে সেই তৃণমূলের এমপি ধরেন তেমন কোনো কাজ না করলেও কিছু একটু করেছে, ওই সময় আপনি যদি ঘোষণা দিয়ে, এরকম একটা সিচুয়েশন থেকে ঘোষণা দিয়ে বললেন এনে বাদ দিয়ে দেওয়া হলো, বহিষ্কার করা হলো, আপনি সংকটের সময় আরেকটা শত্রু বানিয়ে দিলেন। ও যে একটা স্টেপও দিত সেটাও আপনি বন্ধ করে দিলেন। তার মানে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে সবাইকে নিয়ে কাজ করতে চায়। ছাঁটাই কে হবে, বাছাই কে হবে, কে থাকবে না থাকবে, এগুলো পরবর্তী সময় কাউন্সিলে দেখা যাবে। আমি কি বুঝা বলতে পারলাম ব্যাপারটা? আমাদের তৃণমূলটা হয়েছে কি, আমাদের তৃণমূলের ছেলেপেলেদের সাথে তো আমার ধরেন মানে প্রচুর মিটিং হয়েছে, আমি ওনাদের সাথে বাংলাদেশের
সব অঞ্চলের মোটামুটি মিটিং আমি গেছি, নাম খালি বলবেন কোন অঞ্চলের মিটিং আমি যাইনি। তো আমি তো মিটিং গুলোতে গেছি, আর সারা বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছি না। এই যে আমার এখনো নেক্সট মার্চ, তো যে মার্চ একটা কেমন পরে তো 3 উইকস এর মতো টাইম থাকে, তো ধরেন আমি এর মধ্যে ধরেন 4-5টা দেশে যাব এই আগামী কয়েক সপ্তাহের মধ্যে। সেখানে নানান অঞ্চলের মানুষ আসবে, কথা হবে, যোগাযোগ হবে। আমি প্রত্যেকটা জায়গাতে যাই আর বুঝি। তারপর আমার ফেসবুক ফ্লাডেড হয়ে থাকে যে ভাই এই লোক এই করছে, ওই করছে, এইটা একটু আপারে বলবেন, ওইটা একটু আপারে বলবেন, আপার কাছে এটা পৌঁছান, ওটা পৌঁছান। এগুলো তো প্রতিদিনই দেখতে পাচ্ছি, জানি, পড়ি, কিন্তু অনেক সময় চুপ থাকি, অনেক সময় কথা বলি। সেটা হচ্ছে যে আপনি আমার মুখে গত 2 বছরে কোন নেতার বিরুদ্ধে আমি কোনো কথা বলেছি আপনি একটু দেখান তো? কোন এমপি, কোন চেয়ারম্যান, কোন মেম্বার কখনো বলিনি। কেন বলিনি জানেন? কারণ আমি মনে করি যে যেই লোকটিকে অনেক মানুষ হয়তো চায়ও না, তাকে দিয়েও কাজ করানো সম্ভব এই সংকটের সময়। আপনি যখন ইয়ানফসি পড়বেন, যখন আপনি বিপদে পড়বেন, তখন তো আপনি দল ছুট হতে পারবেন না। সুতরাং আমাদের নেতাকর্মীদেরও এই ব্যাপারগুলো অনুধাবন করা দরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আস্থা রাখা প্রয়োজন যে তিনি একজন প্রজ্ঞাবান মানুষ, প্রজ্ঞাবান নেত্রী, তার মাথাতে সমস্ত কিছুই আছে। আমি যদি জানতে পারি, উনি জানবেন না? উনি সবার আগে জানেন। এই আর কি ব্যাপার। হ্যাঁ, আমি যদি তৃণমূলের হয়ে বলি বা তৃণমূলের বক্তব্য, আমার মনে হয় যে আপনি আমার লাইভ টেপ দেখেন। অবশ্যই দেখি আপনার প্রোগ্রাম, আপনার ভিডিও আমি নিয়মিত দেখি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তো এখানে আসলে আমি যেটা দেখলাম যে এই এত কিছু হয়ে গেল, একজন প্রধানমন্ত্রীর প্রোটোকলেই হচ্ছে গিয়ে সেনা অফিসাররা পার্শ্ববর্তী দেশে সসম্মানে রেখে আসলেন। তারা ফেরত আসলেন। হ্যাঁ, আবার তারা ফেরত আসলেন। আবার ওই প্লেন নিয়ে ফেরত আসলেন। চাকরিও আছে। চাকরিও আছে, এক্স্যাক্টলি। এটা একটা আইরনি আসলে ভাই। তো এখানে তারপরেও আর কি বলা হয় যে উনি পালিয়ে গেছেন। যাই হোক, পালিয়ে যাওয়ার সংজ্ঞা হয়তো এটা নতুন করে বানাবেন আশা করি। আপনি আমার মুখের ভাষা কেড়ে নিচ্ছেন আর কি। হ্যাঁ, আমি যা বলতে চাই। হ্যাঁ, বলেন। তো এখন যেটা বিষয় সেটি হচ্ছে, আমি কিন্তু তৃণমূলের মানে আমি হয়তো এটি জানি না বাড়াবাড়ি হয়ে যাবে কিনা। ধরেন আমি তৃণমূলের লোকেদের সাথে কিভাবে কথা বলি। ধরেন রংপুরের একজন অটো ড্রাইভার, তার সাথে আমার কথা হয়। পিরোজপুরের মঠবাড়িয়া থানার যে ছেলেটা মাছ ধরে খায়, তার সাথে কিন্তু আমার কথা হয়। তারা বলছে যে আস্থার জায়গায় কোনো ঘাটতি নেই, কোনো কমতি নেই, একবার শুধু একটা ডাকের অপেক্ষায়। কিন্তু কিছু বিষয় আদি রয়েছে, আমি যদি সরাসরি অভিযোগের সুরে আপনাকে বলি, সেটি হচ্ছে একটা হিউজ নাম্বার অফ আওয়ামী লীগ সদস্য যারা একেবারে তৃণমূলের, যারা কোনো ধরনের কাউকে দলীয় কারণে একটা হয়তো কিলো দেয় নাই, কোনোদিন একটা চড়থাপ্পড়ও দেয় নাই, এরকম অসংখ্য নেতাকর্মী বিনা দোষে দিনের পর দিন, মাসের পর মাস তারা জেল খেটেছে, খাটছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, একই সাথে বাংলাদেশের যতগুলো বড় বড় বার কাউন্সিল আছে, আপনি দেখবেন যে সেখানে কিন্তু আওয়ামী লীগের প্যানেল জয়ী হয়েছে। সেন্ট্রালি কি আসলে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া যেত না? যে যেমন ধরেন গেল ঈদে আমাকে অত্যন্ত পরিতাপের সাথে আমাকে এটা বলতে হয়েছে যে আওয়ামী লীগের যারা অর্থনৈতিকভাবে ভালো আছেন, তারা অন্তত জাকাতের টাকা দিয়ে হলেও এই তৃণমূলের ভাই বোনদেরকে জামিন করিয়ে তাদের পরিবারের সাথে একটু ঈদটা করার ব্যবস্থা করে দেন। এবং জি টিটু ভাই, আমি আপনাকে এই জায়গাটাতে একটা কথা বলি। সেটা হচ্ছে যে এখানে আমার কিছুটা দ্বিমত থাকবে। সেটা হলো যে ধরেন আপনি তৃণমূলের সাথে আপনার যে এক্সটেন্সিভ কমিউনিকেশন, প্রথমত এটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করবো। এতে করে খবরটা পাওয়া যায়, একেবারে রিয়েল নিউজটা আমাদের সামনে আসে, যেটা আমাদের জন্য প্রয়োজন। কিন্তু একটা কথা বলবো যে সমস্যা হয়তো আপনি যে এই সমস্যার কথা বলেছেন, সেই সমস্যাটা হয়তো বা এক্সিস্ট করে, কিন্তু এটা অ্যাবসলিউট না। ইন দিস সেন্স, যেমন ধরেন আজকে একটা আপনি মঠবাড়িয়ার কথাই বলেন, আপনার নিজের এলাকার কথাই বলেন, বা যেখানকার কথাই বলেন, সেখানে অনেকেই কিন্তু অনেক ধরনের সাহায্য অনেকের কাছ থেকে পেয়েছে এই সংকট সময়। আমি আমার এলাকার কথা যদি বলি, লক্ষ্মীপুর, কিংবা আমি যেখানে বড় হয়েছি ঢাকা শ্যামলী যেখানে আমি বড় হয়েছি, কিংবা আমার যে আতুর ঘর, জন্মস্থান লক্ষ্মীপুর, রামগঞ্জ, যেখানে সেই জায়গার কথাও যদি ধরেন, অনেকের অভিযোগ আছে যে আমি তো পাইলাম না বা আমাকে দেখা হলো না। আবার সেখানে অনেক লোকজন আছে, যেমন আমাদের এখানে যে লোক এমপি ছিল আনোয়ার খান মেডিকেল, সে লোক তো বহাল তবিয়তে বসে আছে, বাবুল সাহেব। সে তো কোনো কিছুই মানে নৌকার একদম বহাল তবিয়তে আনোয়ার খান মেডিকেল চালাচ্ছে। তার আরো ফুলে ফেপে আরো বড় হয়েছে, হয়তো এতদিনে বিএনপিতে যোগদানও করে ফেলেছে। তো কিন্তু সেখানকার মানুষজনদেরকে, ছেলে পেলেদেরকে, কর্মীদেরকে সাহায্য করলো কারা? আমি নিজে আপনাকে বলি, আমাদের একটা ছেলে আছে, ওর নাম বলতে পারি, শেখ হেলাল উদ্দিন নামে একটা ছেলে আছে, যুবলীগ করে, খুবই তরুণ কর্মঠ ছেলে। রনি নামে আমাদের এখানে তরুণ আরেক কর্মী আছে, তারিফ রনি, আপনারা অনেকে চিনবেন। এনারা মিলে উদ্যোগ নিয়ে আপনারা একটা ফান্ড গঠন করেছে রামগঞ্জের। আরো অনেক মানুষ আছেন, মনির ভাই আছেন, আরো অনেক লোকজন আছে, আমি তোমার সবার নাম বলতে পারি না। এই ফান্ড গঠন করার পরে এই ফান্ড থেকে বিভিন্ন মানুষকে টাকা দেওয়া হয়েছে। আমি নিজে সেই গ্রুপের ভেতরে আছি, আমিও আমার সাধ্যমতো সেখানে আমি অর্থ দিয়েছি। আমি শুধু রামগঞ্জ কেন,
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমি এমনও হয়েছে যে কোনো মানুষকে আমি ফোন করে বলেছি যে আপা ওই লোকটাকে আপনি একটু 10,000 টাকা দিয়ে দিবেন, একজনকে ফোন করে বলেছি যে ওই লোককে 5,000 টাকা দিবেন, কিংবা আমি ফোন করে আমার ওই ভাগনাকে বলেছি বা বাসাতে বলেছি যে একটু একে 2,000 টাকা দিয়ে দিন, 5,000 টাকা। তো এইভাবে স্ক্যাটার্ড নানানভাবে হয়েছে, হয়নি একেবারে তা না, কিন্তু এইটা তো 100% হয়েছে কি সেটা আমি বলবো 100% হয়নি। সেই জায়গাতে আমি আপনার সাথে একমতই থাকবো। আরো কি বেটার হতে পারতো? আরো বেটার হতে পারতো। আরো কি অর্গানাইজ হতে করা যেতে পারতো? পারতো। আমরা সেটা হয়তো পারিনি, কিন্তু হয়নি বা করেইনি এটা কিন্তু মানতে আমি নারাজ, কারণ আমি তো ওই প্রক্রিয়াটার অংশ ছিলাম। আমি নিজে ওই প্রক্রিয়ার অংশ ছিলাম। আর তাছাড়া আমি যেভাবে কাজ করি টিটু ভাই, সেটা কিন্তু আমি শুধুমাত্র একটা সুনির্দিষ্ট এলাকাতে কাজ করি না, যে আমার গ্রামের বাড়ি হচ্ছে রামগঞ্জ তাই আমি রামগঞ্জে করবো। আমি নট লাইক দ্যাট। আমার তো আর ধরেন ওই অঞ্চল ভিত্তিক আমার পরিচয়টা, আমার পরিচয় সারা দেশব্যাপী আমি, মানুষ আমাকে হয়তো ভালোবাসা দিয়েছে, ভালোবাসে। আমি এমন কি ধরনের সুনামগঞ্জ বলেন, হবিগঞ্জ বলেন, চিটাগাঙের বীরেশ্বরাই বলেন, জামাল খান বলেন, বা মুন্সিগঞ্জের লৌহজং বলেন, বা যেখানে যেই জায়গাতেই বলেন না কেন, যে অঞ্চলেই বলেন না কেন, সব অঞ্চলের মানুষের সাথে তো কথা বলেছি, মিশেছি, কথা বলেছি। তো প্রত্যেকটা হয় যে ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, মানে যেসব জায়গা গেছি, কথা বলেছি, প্রত্যেক জায়গাতেই দেখেছি যে অল্প বিস্তর কি ওখানে সাহায্য করছে, টাকা পাঠানো হচ্ছে। যেমন ধরেন আমি একজনের কথা আপনাদেরকে বলি, আমাদের তোফাজ্জল হোসেন রণ ভাই, হ্যাঁ, উনি শেখ হাসিনা সংগ্রাম পরিষদের করেছিলেন এবং উত্তর কোরিয়াতে আওয়ামী লীগের আহ্বায়ক উনি। আমি টাকার অ্যামাউন্ট আপনাকে বলবো না, বলা উচিত হবে না। তো যে অ্যামাউন্ট উনি খরচ করেছেন, যেটা আমি আমার নিজের চোখে দেখেছি, আমি কোরিয়াতে গেছি। তো কোরিয়াতে যাওয়ার পরে আমি দেখি কি, এটা ধরেন কোরিয়াতে গেলাম হলে কয় তারিখে আমি ভুলে গেছি, মানে একটা দিনে উনি সারাদিন আমার পাশে বসে ফোনে কথা বলেছেন। আমি ওনার সাথে আর কোনো কমিউনিকেশনই করতে পারলাম না। বসে ওনাকে দেখলাম। কিসের জন্য ফোন দিলেন জানেন? এই অমুকরে 50,000 টাকা পাঠাও তো ওর জামিনের লাইগা। উনি ময়মনসিংহ এর ছেলে রণ ভাই, ঠিক আছে। তারপরে এক ছেলের বাবা মারা গেছে ওইখানে, আমি নাম বলবো না, আবার তার উপরে বিপদ আপদ আসলে কদিন আগে তাকে গ্রেফতার করা হয়েছে। নাম বলি, মিম চৌধুরীর বাবা মারা গেছে। ছেলেটা যাতে জানাজাতে যেতে পারে, উনি পা পর্যন্ত ধরেছেন ভার্চুয়ালি, টাকা পাঠিয়েছেন বিভিন্ন জায়গাতে, একে তাকে, মানে আমি, এবং অ্যামাউন্ট গুলো কি, 1 লাখ টাকা, 50,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, আমার চোখের সামনে। এখন আমি তো এগুলো ভাই ধরেন শুনছি, বলছে, এরকম না, আমার চোখের সামনে করছেন টেলিফোনের মধ্যে। তো আমি একজনের উদাহরণ আমি আপনাকে দিলাম। এরকম আমি সাইফুল ভাই আছে আপনার, যে সাভার 19-এর মৃত্যুদণ্ড থেকে দিয়ে দিয়েছে। জিজ্ঞেস করে কোনোদিন সুযোগ হলে তাকে একটু জিজ্ঞেস করেন তো, ভাই আপনি কত টাকা খরচ করেছেন। এটা তো মনে হয় 100 কোটির কাছাকাছি চলে যাবে, বা মানে না হলেও কাছাকাছি আসবে। এবার জিজ্ঞেস করতে কোথায় খরচ করেছে। শুধু কি তিনি সাভারে খরচ করেছেন? অল ওভার দ্য বাংলাদেশ তিনি মানুষকে দিয়েছেন টাকা। এরকম আরো নাম আমি আপনাকে বলতে পারবো, আপনাকে আমি। সরি, আমি জানি না নাম বলাগুলো ঠিক হলো কিনা, হ্যাঁ, কিন্তু যেহেতু বলছেন তাই কথাগুলো বললাম। এরকম আমি অনেক মানুষকে চিনি, এবং অনেক, এই আপনাদের মনে করেন যে আমাদের বাগেরহাটের বিখ্যাত যে পরিবারগুলো আছে, যে ফ্যামিলিগুলোকে নিয়ে নানান ধরনের কথাবার্তা বলা হয়, আমার চোখের সামনে বাগেরহাট গোপালগঞ্জের যে বিখ্যাত ফ্যামিলি, শেখ ফ্যামিলির যাদের কথা নানানভাবে মানুষ বলে, আমি তাদেরকে দেখেছি তারা কিভাবে টাকা দিচ্ছে কর্মীদেরকে। এখন সবাই হয়তোবা অনেকের কাছে পৌঁছাই নাই, সেটা ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। তোরা দেয়নি, এটা তো মিথ্যা কথা না। সেটি মিথ্যে যে এটা বলছেও না, কিন্তু এখানে আরেকটা ব্যাপারও আমি একটু দর্শক শ্রোতাদের একটু বলি, যারা এই মুহূর্তে তৃণমূলে, আমি আবারও বলি যে এখানে যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদের 99% তৃণমূলের। তো একটা জিনিস বুঝতে হবে, সেটি হচ্ছে গিয়ে আওয়ামী লীগ এত বড় একটি রাজনৈতিক দল। তো ধরি যদি আমরা আওয়ামী লীগ সম্পর্কে যেটা আমরা বলে থাকি যে বাংলাদেশের টোটাল জনগোষ্ঠীর 30 থেকে 40% তাদের হচ্ছে গিয়ে বোমা মারলেও তারা কোনোদিন আওয়ামী লীগ ছাড়া অন্য কোথাও যাবে না। এবার 20 কোটি মানুষের 30% যদি ধরে নেই যে এই 30% আর কেউ নাই আওয়ামী লীগের, সেটাও কিন্তু অনেক, সেই সংখ্যাটাও অনেক। সুতরাং আমি তৃণমূল কর্মীদের যারা এখানে দেখছেন, নেতা কর্মীরা যারা দেখছেন, তাদের প্রতি আমার যে বক্তব্য, এটি আসলে নিঝুম ভাই অনেক পরিষ্কার করে দিয়েছেন, যে বিপদে আসলে তো আমরা সবাই আছি। আপনারা হয়তো ফিজিক্যালি বিপদে আছেন, আমি হয়তো মানসিকভাবে বিপদে আছি। কারণ আমার মনে আছে নিঝুম ভাই, এটা একটু বলি, সেটি হচ্ছে 32 নাম্বার যখন ভাঙা হলো, আমাকে মানসিক ডাক্তার দেখাতে হয়েছিল। আমি দেখতাম যে আমার ঘরে আগুন দিয়ে দিয়েছে, এরকম স্বপ্ন দেখতাম, আমার মেডিকেল রেকর্ড আছে। মানে এটা, মানে আমি মানে আমি এটা কোনোদিন ভাবি নাই যে এটা আমার কাছে মনে হচ্ছে জামাত, এটা কোনোদিন হতে পারে, এটি 4 আগস্ট 2000। টিটু ভাই, ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় যাবে, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের যদি কোনো অব্যবস্থাপনা দেখেন, সমালোচনা করার মতো কিছু দেখেন, আপনি সমালোচনা করবেন না? অফ কোর্স, নো ডাউট অ্যাবাউট ইট। এক্স্যাক্টলি, দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। যে আমরা এমন কিছু জনগোষ্ঠীকে চাই, এমন কিছু মানুষকে চাই, যারা আমাদের ভুলগুলোকে তারা তীব্র সমালোচনার দৃষ্টিতে আমাদেরকে দেখা দিবে, চোখে আঙ্গুল দিয়া, যে এইটা আপনি ভুল করেছেন, আপনি আবার বিপদে পড়বেন। আবার আমরা এমন মানুষকে চাই যে আমাদের বিপদের সময় এসে আমাদের ছায়ার নিচে গিয়ে দাঁড়ায়। আমাদের
আমাদের দলকেও কিন্তু এই প্যাটার্নটা বুঝতে হবে। পুরো বাংলাদেশের সবাইকে ধরে আওয়ামী লীগ বানানোর যে অনেকের চিন্তা, এটা আত্মঘাতী। সবাইকে আওয়ামী লীগ বানাতে হবে কেন? 32 নম্বর যেদিন ভাঙে, সেদিন জাস্ট কটা রাজাকারের বাচ্চা ছাড়া ওইখানে কত মানুষ ছিল? ওই 20 কোটি মানুষের মধ্যে মানুষ সাহস করে আসে নাই, কারণ প্রশাসন সব ওদেরকে তখন সাপোর্ট দিয়েছে। মানুষ ভয় পেয়েছে, ভয়টা সংক্রামক। কিন্তু আপনাকে তো এটাও মাথায় রাখতে হবে যে যারা আওয়ামী লীগ করে না তারাও দুঃখ পেয়েছে। আইনি আমি বিএনপির প্রচুর মানুষকে আমি আপনাকে বলতে পারবো যে মানে একেবারে মানে কথা না বলে বলতে পারবো যে আপনি গিয়ে জরিপ করেন যে এটা ঠিক হয়নি ভাই। আমার এক ধরনের মানে বক্তব্য আছে যে যারা হচ্ছে গিয়ে এখানে মন্তব্য করছেন বা আগেও করেছেন, তারা এমন কথা পর্যন্ত বলেছে যে 32 ভাঙার যে প্রতিশোধটা আমরা নেব, এখানে যদি খোদ জননেত্রী শেখ হাসিনাও যদি বাধা দিতে আসে, আমরা তার বাধাকে, তার আদেশকে, তার উপদেশকে আমরা উপেক্ষা করব। এরকম অনেকে বলেছে, আমাকে সরাসরি ফোন করে বলেছে। প্রচুর বক্তব্য এসছে, জানি আমরা। হ্যাঁ, আপনি আরেকটা জিনিস আমার কাছে, এটা নিজুম ভাই আপনিও নিশ্চয়ই জানেন, সেটি হচ্ছে 32 এক সময় ছিল ধানমন্ডি 32-এ, যখন সেটা ভাঙা হলো সেটা ছড়িয়ে গেল বাংলাদেশের 1,40,000 নম্বর তো আপনার একটা ট্রাস্ট করে জাদুঘর করে দেওয়া হয়েছে। এটা তো রাষ্ট্রের সম্পত্তি। আমি সেটা বলছি না, আমি বলছি 32 নম্বরটা কিন্তু বঙ্গবন্ধুর আর ফ্যামিলিগত সম্পত্তি ছিল না। এটা কিন্তু একটা ট্রাস্টের আন্ডারে, এটার মালিক কিন্তু গভর্নমেন্ট। ঠিক আছে। তো মানে যেটা হয়েছে, অফকোর্স যেটা হয়েছে সেটি হচ্ছে এই 32 যখন ভাঙা হলো, 32 নম্বরের কিন্তু ইট, খোয়া, পাথর, বালি মানুষ মানে ওই যে আছে না যে পবিত্র মাজারের মাটির মতো ওইভাবে নিয়ে গেছে। আমার কাছে সংগ্রহে আছে একটা কণা। তারপরে যেটা হয়েছে, এরপরে যখন আবার ভাঙলো, সেই 32 আর পুরো বাংলাদেশে নাই, সেই 32 কিন্তু বিশ্বময় ছড়িয়ে পড়লো। আমি একজনকে এভাবে বলেছি যে তোমাকে আমি 1000 ইউরো পাঠাবো, তুমি আমাকে একটা ইট কালেক্ট করে দেবে এবং ইটটি আমার এখানে আসতে হবে সুইডেনে। আই সেড দ্যাট। এবং আমি বাংলাদেশ আওয়ামী লীগকে, যারা নেতৃস্থানীয় যদি কেউ শুনে থাকেন, আমি বলবো 32কে সংস্কার করার দরকার নেই। এই 32কে কাল দিয়ে ঘিরে এভাবে রেখে দেওয়া উচিত যে বাংলাদেশের মানুষ, কিছু মানুষ, খুব সামান্য পরিমাণ মানুষ হলেও কোন লেভেলের বেঈমান হতে পারে এটি দেখানোর দরকার আছে। আমার প্রস্তাবনাটা 32কে ঘিরে এমন ছিল যে 32টা যেভাবে আছে একেবারে কাঁটাতারের বেড়া দিয়ে, একেবারে কাঁটাতার দিয়ে দেওয়া হবে। আর ওইটার মধ্যে বঙ্গবন্ধুর একটা বিশাল ভাস্কর্য স্থাপিত করা হবে, সেটা আমাদের নেতাকর্মীদের টাকাতে, রাষ্ট্রের কোনো খরচে না। যেখানে বঙ্গবন্ধু তার 5 সন্তানকে নিয়ে এইভাবে মাথাটা একটু হেলে 5 সন্তানকে, 5 সন্তানের স্ত্রীকে তিনি জড়িয়ে ধরে আছেন, মাথাটা একটু নিচু করে। 100 ফুট বা 200 ফুট হতে পারে, এটা আমাদের জনতার মানে আমরা যারা আওয়ামী লীগ করি তাদের চাঁদাতে হবে। ঠিক আছে। আর মানে ব্যাপারটা এমন যে 32-এর ভাঙা অংশের থেকে বঙ্গবন্ধু উঠে দাঁড়িয়েছেন এবং তার 5 সন্তানকে তিনি এইভাবে জড়িয়ে ধরে আছেন, তাদেরকে প্রোটেক্ট করছেন। আর ওই যে কাঁটাতারের যে বেড়াটা, সেখানে মানুষ কার্ড লাগিয়ে যেতে পারে। ওই দেখবেন ফ্রান্স বিভিন্ন জায়গাতে তালা লাগায়, কার্ড লাগায়, তারা তাদের কথাগুলো বলে, স্টিকি প্যাড লাগায়, মানুষ তাদের কথা বলে যেতে পারে। কেন আমি এটা চাই? এই কারণে চাই যে এই ভাঙা বাড়িটা দেখে যাতে মানুষ একটু মাথাটা নিচু করে ওই রাস্তা দিয়ে যায়, যে আমরা কি করলাম এটা। ওই হিরোশিমাতে, নাগাসাকিতে আপনার যখন অ্যাটম বোম ফেললো, যে লোক অ্যাটম বোম ফেললো, সে ফালানোর পরে সে এটার ভয়াবহতা দেখে সে তখন বলেছে হোয়াট হ্যাভ আই জাস্ট ডান। ওপেনহাইমারের কথা বলছেন আপনি? ওপেনহাইমার তো বানিয়েছে, কিন্তু যে প্লেন থেকে ফেলেছে আর কি, যে চালিয়েছিল প্লেনটা, সে বলেছে এটা আমি কি করলাম। তো ব্যাপারটা এমন যে বাঙালি যাতে অনুধাবন করে, ফলে এই বাড়িটার সংস্কার কিচ্ছু দরকার নেই। এই ভাঙা বাড়ি বাংলার ক্ষতচিহ্ন হয়ে আজীবন থাকুক। বলা হয়ে থাকে যে একটা বই আছে, আপনি বইটা পড়বেন, এই বইটা ভেরি মাচ একটা ইনফরমেটিভ বই, বঙ্গভবন নিয়ে লেখা। এটা মনে হয় বইটা আবু সাইদের লেখা। ওই একটা চমৎকার লাইন আছে, একদম বইয়ের শেষের লাইন। বলা হয়ে থাকে যে মোশতাকের শরীরে যতগুলো ভাঁজ আছে, এগুলো সবই বাংলাদেশের কলঙ্কের চিহ্ন। কলঙ্কিত ভাঁজ, বুঝতে পারছেন? ওই লাইনটা আমার এত পছন্দের একটা লাইন। তো আমার কাছে মনে হয় যে এই ভাঙা 32 বাংলাদেশের একটা শেম হয়ে থাকুক, একটা লজ্জা হয়ে থাকুক, যাতে এখান থেকে যাওয়ার সময় আছে না যে আপনি যদি কাউকে খুন করেন, তার ফ্যামিলির পাশ দিয়ে গেলে আপনার যেরকম লজ্জা হবে যে এই সন্তানটাকে আমি এতিম করে দিলাম, ওই 32 নম্বর দিয়ে যাওয়ার সময় যাতে আপনার চোখটাকে একটু ঢেকে যেতে হয় আপনাকে কষ্ট করে, যে আমিও তো ওই সময় বেঁচেই ছিলাম, কিছু তো করতে পারিনি। এই আর কিছু করতে। আপনি নিশ্চয়ই এই ভিডিওগুলো আপনার মানে চোখ এড়ায়নি। সেটি হচ্ছে 32 ভাঙার সাথে যারা সরাসরি নেতৃত্ব দিয়েছে, ওখানে নাচন কুদন করেছে, তারা কিন্তু এখন অনেকে বলছে যে এটা ইট ওয়াজ গ্রেট মিস্টেক ফর আস, অনেক বড় ভুল করেছি। কিন্তু এই বড় ভুল আমি জানি না, এটা এখানে আপনি মন্তব্যগুলো দেখতে পাচ্ছেন, অনেকে বলছে যে আসলে এই সমস্ত কোনো কথায় কাজ হবে না। এর কোনো ক্ষমা নাই, আপনাকে এক কথাতে বলে দিচ্ছি, সিম্পল। আর এর বাইরে বেশি কিছু বলবো না। 32 নম্বর ভাঙাতে যারা জড়িত ছিল তাদের কোনো ক্ষমা এই বাংলাদেশে হবে না। সিম্পল, লাউড, টুমরো
টুডে আর টুমরো। তবে আমি জানি না আপা হয়তো এই কথা কোনোদিন আমার শুনবেন কিনা। আমার একটাই অনুরোধ থাকবে, সেটি হচ্ছে ৩২ নাম্বার যেন সংস্কার করা না হয়। ৩২ নাম্বার যেন ঠিক ওইভাবে থাকে। ঠিক ওইভাবে থাকে। যেমন ৩২ নাম্বারের যে জাদুঘরটি যেটি করা হয়েছিল, সেখানে আমরা যেভাবে ওই চশমাটা দেখেছিলাম, যেভাবে রক্তে ভেজা শার্টটা দেখে আমরা হু, হু করে কেঁদে উঠেছিলাম যে মানুষ এত বেইমান হতে পারে। এটি ভেবে যখন আমাদের মুখের ভেতরে থুথু জমা হয়েছিল, সেটি আরো তীব্রভাবে হওয়া উচিত। ৩২টা যেন ওইভাবে থাকে। নিঝুম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমি জানি আপনি কোন অবস্থায় আছেন, সেটা আরো হয়তো অনেকে জানেন আমাদের অ্যাক্টিভিস্টদের মধ্যে, কিন্তু আমি জানি আপনার সাথে আমার প্রায় এই বিষয়ে অন টু ওয়ান কথা হয় যে আমি প্রায় জিজ্ঞেস করি। সুনীলের একটা কবিতা বলে শেষ করি। জি। কবিতাটার নাম হচ্ছে 1971। হ্যাঁ, মা তোমার কিশোরী কন্যাটি আজ নিরুদ্দেশ, এটা দিয়ে শুরু হয়েছে কবিতাটা। কবিতাটার একটা লাইন আছে, দুটো লাইন আছে যেটা আমার মুখস্থ আছে, যে যারা আছে তারাই জেনেছে বাম হাতের উল্টো পিঠ দিয়ে কান্না মুছে মুখে হাসি আনতে হয়। আমি এখন ঠিক যেখানে বসে আছি, এই যে দেয়ালটা দেখা যাচ্ছে, এই দেয়ালের ওপারেই আমার মা, যিনি জীবনের শেষ যাত্রাপথে রয়েছেন। আমি তার দেয়ালের ওপাশেই হাসি হাসি মুখে আপনার সাথে কথা বলছি। এটার নামই আমি খুব কারণ আমি বাম হাতের উল্টো পিঠ দিয়ে কান্না মুছে মুখে হাসি এনেছি। আমি আপনাকে দেখে সত্যি কথা বলি যে আমি নিজে আমার অনেক ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা যাচ্ছে, কিন্তু যখন আমি চিন্তা করি আপনার কথাগুলো যখন আমি শুনি, তখন আমার মনে হয় যে আমার সমস্যা কিছুই না এর তুলনায়। কারণ আমার তো আপনার সাথে একদিন দুদিন পরপরই কথা হয়। আমি তো ফোন করে জিজ্ঞেস করি আন্টির কি অবস্থা, কেমনটা উনি গ্রহণ করেছেন কিনা, খেতে পারছেন কিনা। আপনি যখন ফিডব্যাক গুলো দেন, তখন আমি বুঝি আমি লেখক মানুষ তো ভাই, আমি তো চিত্রায়ন করতে, আমি তো ফিল্ম মেকার। আমি কিন্তু দৃশ্যগুলো আমি আপনার মাকে কোনোদিন দেখিনি, কিন্তু দৃশ্যগুলো ভাসে। আপনি যখন বললেন যে আমার মা গাছের পাতার মতো হয়ে গেছে, আমরা একটা পাতা এনে হসপিটাল থেকে বাসায় শোয়ালাম, তখন আমি বুঝতে পারি আপনার অবস্থাটা, আপনি কোন জায়গায় আছেন। আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম আপনাকে যে নিঝুম ভাই, আপনার 2 মাই কিন্তু আজকে অসুস্থ।